জনগণের ক্ষমতা কেড়ে নিবার নির্বাচন ছিল বিগত 3টি নির্বাচন। কিন্তু আমরা ভুলে যাই যে 2008 সনে নবম জাতীয় সংসদ নির্বাচন যেটি হয়েছিল সেই নির্বাচনটি কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য নির্বাচন কিনা সেটি কিন্তু আমাদের কাছে বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। কারণ সেই নির্বাচনে আমরা দেখেছি তৎকালীন আর্মি ব্যাকড সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার 2008-এর নবম নির্বাচনকে আওয়ামী লীগকে ভূমিধস বিজয় করানোর জন্য তারা কিন্তু গোপন আতাত করেছিল সেই সময়কার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার, সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। এবং সেই শেখ হাসিনার সাথে আতাত করবার ক্ষেত্রে আমরা শুনেছি, আমরা দেখেছি গণমাধ্যমে, কতগুলি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে মইনুল আহমেদ, ব্রিগেডিয়ার বারী এবং আমরা দেখেছি নীল নকশা নির্বাচনের জন্য আরেকজন ব্যক্তি ব্রিগেডিয়ার আমিন, এই কয়েকজন মিলে তারা কিন্তু শেখ হাসিনার সাথে তারা গোপন সাক্ষাৎ করেছেন। সুতরাং 2008-এর নির্বাচনে কিন্তু একটা সাজানো পাতানো এবং এটি একটি কলুষিত নির্বাচন ছিল। সে কারণে আমরা বলতে চাই এখন এই পর্যায়ে এসে যে বাংলাদেশের যে 3টি নির্বাচন নয়, বিগত 4টি নির্বাচনই কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে দেশের মানুষ গ্রহণ করতে পারছে না। আমরা নির্বাচনকে যদি সুষ্ঠু করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের কলঙ্ক থেকে মুক্ত পাবো। আমরা যে নির্বাচন নিয়ে যে আমাদের বাংলাদেশের দেশে বিদেশে যে ধরনের বাংলাদেশকে নিয়ে সমালোচনা হয়েছে সেই কলঙ্ক থেকে জাতি মুক্তি পাবে যদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আমরা গণভোটকে সুষ্ঠু সুন্দরভাবে করতে পারি। তাহলে কিন্তু আমরা নির্বাচনের যে কলঙ্ক আমাদের কপালে তিলক লাগিয়ে দিয়ে গেছে বিগত 3-4টি নির্বাচন, সেই কলঙ্ক থেকে কিন্তু বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে না। তবে একটা কথা সঠিক, সেটি হচ্ছে যে একা নির্বাচন কমিশনের পক্ষে কিন্তু একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব নয়। সরকার নির্বাচন কমিশন ছাড়াও আজকে যারা স্টেক হোল্ডাররা রয়েছে, যারা প্রার্থীরা রয়েছেন, যারা ভোটাররা রয়েছেন, রাজনৈতিক দলগুলো যদি সদিচ্ছা না থাকে তাহলে কিন্তু একা নির্বাচন কমিশন বা সরকার কিন্তু চাইলেই কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন সেখানে করবার কোনো সক্ষমতা অর্জন করা সম্ভব হবে না। আমরা মনে করি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটি দল তাদের নিজ নিজ জায়গা থেকে অবস্থান করে আজকে তাদের ভলেন্টিয়াররা, আমরা দেখেছি বাংলাদেশের জুলাই বিপ্লবের পর এই তরুণটা কিন্তু বিভিন্ন মন্দির পাহারা দিয়েছে, বিভিন্ন বাসাবাড়ি পাহারা দিয়েছে, রাস্তাঘাটে ট্রাফিক সিগন্যালের কাজ করেছে। আমরা আশা করতে চাই বাংলাদেশের যে তরুণের অহংকার, এই তরুণটা আগামী জাতীয় নির্বাচনে তারা ভোট কেন্দ্র পাহারা দিবে। প্রত্যেকটি দলের পক্ষ থেকে বিএনপি বলি, জামায়াত ইসলাম বলি, এনসিপি বলি, তারা অনেক ভলেন্টিয়ার তৈরি করেছে নানা কাজের জন্য। তারা নির্বাচন কেন্দ্রগুলোতে যাতে একে অপরের সাথে সংঘাতে লিপ্ত না হয় তারা সেই রকম ভলেন্টিয়ার নিয়োগ করে আগামী জাতীয় নির্বাচনকে বিগত নির্বাচনগুলোকে যেভাবে কলঙ্কিত করেছে সেই কলঙ্ক থেকে মুক্ত করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই। এবারে নির্বাচনে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে গিয়ে অবৈধ অস্ত্র তারা উদ্ধার করতে পারছে কিনা, আমরা যে টার্গেট কিলিং দেখতে পাচ্ছি সেই টার্গেট কিলিং হওয়ার আরো কোনো শঙ্কা আছে কিনা, নির্বাচন কেন্দ্রে সহিংসতা যে উত্তাপ দেখতে পাচ্ছি সেই সহিংসতা বাড়বে কিনা, আইন শৃঙ্খলা রক্ষা করার যেরকম একটা বড় চ্যালেঞ্জ, ঠিক একই সাথে আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে কিন্তু আমাদের এআইয়ের প্রযুক্তির যে অপব্যবহার। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু এআই প্রযুক্তির অপব্যবহার কিন্তু বাড়ছে। আমরা এক দল আরেক দলকে কলুষিত করবার জন্য অথবা মিথ্যা তথ্য দিয়ে, গুজব দিয়ে, অপতথ্য দিয়ে, নানাভাবে বানোয়াট বয়ান দিয়ে কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। সুতরাং এর অপব্যবহারকে নিয়ন্ত্রণ করা নির্বাচন কমিশনের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখনো সরকার এবং নির্বাচন কমিশন সেখানে কিন্তু তার সক্ষমতা প্রমাণ করতে পারেনি। যদি এর অপব্যবহারকে নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় তাহলে বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে জনগণ কিন্তু নানাভাবে দ্বিধান্বিত হতে পারে, জনগণ ভুল করতে পারে, ভোটের নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে। এমনকি ভোটের দিন যখন ফলাফল ঘোষণা করা শুরু হবে তখনও কিন্তু এর অপব্যবহারের জন্য মিথ্যা তথ্য প্রচার করে জয়ী প্রার্থীকে তারা জয় না বলে সোশ্যাল মিডিয়ায় যিনি জয়লাভ করেনি তার নাম প্রচারণা করতে পারে। সুতরাং বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ এবং গণভোটের যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি এআই এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তার যে অপব্যবহার তাকে নিয়ন্ত্রণ করাও কিন্তু এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এবং সেদিকে সরকারকে খুব গুরুত্ব সহকারে নজর দিতে হবে। আরেকটা কথা সেটি হচ্ছে যে আমাদের যে নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে দিয়ে একদিনের নির্বাচন দিয়ে কিন্তু আমরা আমাদের যে স্বৈরাচারী শাসন ব্যবস্থার কিন্তু আমরা অবসান ঘটাতে পারবো না। স্বৈরাচারী শাসন ব্যবস্থা যদি অবসান ঘটাতে হয় অবশ্যই একটা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দরকার। তবে তার সাথে আমরা 365 দিনের গণতন্ত্র চাই। শুধু একদিনের ভোটের অধিকার, ভোট দিব আর ভোট দিয়ে আমরা চলে যাব, পরবর্তীতে ভোটে যারা জয়লাভ করবেন তারা একদিনের গণতন্ত্রে বিশ্বাস করে তারা কিন্তু পূর্বের মতো ফেসিবাদী হয়ে যাবেন। সেটি হলে কিন্তু বাংলাদেশে স্বৈরাচারী শাসন ব্যবস্থার যে বিলোপ করার কথা আমরা বলছি সেটি
করা সম্ভব হবে না। তাই আমরা একদিনের জনগণকে যে বাদশা বলা হয় ভোট দেওয়ার ক্ষেত্রে তার যে অধিকার থাকে সেই অধিকার আছে 365 দিনে জনগণের অধিকার যদি প্রতিষ্ঠা করা না হয় তাহলে কিন্তু আমরা আমাদের যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা তার থেকে আমরা ফিরে আসতে পারবো না। আমরা মনে করি যে বর্তমান যে শাসন ব্যবস্থা রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু যারা ক্ষমতায় আসবেন তাদেরকে খেয়াল রাখতে হবে যে তারা যে নির্বাচনী প্রতিশ্রুতি করছেন, তারা যে নির্বাচনী ইশতেহার দিচ্ছেন, জনগণের কাছে গিয়ে তারা যে ধরনের কথাবার্তাগুলি বলছেন, তারা কি আগের মতো গুম খুন হত্যা সেগুলি করবেন কিনা, অর্থ পাচার করবেন কিনা, দুর্নীতি করবেন কিনা, যে প্রতিশ্রুতি তারা করবেন না বলে এখন বলছেন, তারা ক্ষমতা আসবার পরে যদি সেই প্রতিশ্রুতিগুলি রক্ষা করেন সেটি হবে কি কিন্তু আমরা মনে করি এই জুলাই বিপ্লবের পরে আমাদের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা যে জাতীয় নির্বাচন বা গণভোট করতে যাচ্ছি সেখানে আমাদের সার্থকতা হবে। সুতরাং আমাদের জুলাই বিপ্লবকে সার্থক করতে হলে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন এবং নির্বাচন পরবর্তীতে যারা সরকারের দায়িত্বভার গ্রহণ করবেন তাদেরকে জনগণের ভাষা, জনগণের দুঃখ, জনগণের কষ্ট বুঝে তারা যদি কর্মপরিকল্পনা করেন তাহলে আমরা মনে করব জুলাই শহীদদের আত্মা শান্তি পাবে। আমরা ভোটের আগে দেখি যে যিনি প্রার্থী তিনি ভোট করছেন, মামা ভালো আছেন, আপনি ভালো কিনা, ফোন করে কথা বলেন। কিন্তু ভোটের পরে সেই প্রার্থী যদি অসুস্থ হয়, তার যদি বাচ্চাকে স্কুলে ভর্তি করতে না পারে, তার যদি কর্মসংস্থান না থাকে, তখন কিন্তু যে বিজয়ী প্রার্থী তাকে বাসায় গিয়েও দেখা করার সময় সুযোগ যদি না থাকে তাহলে কিন্তু পরবর্তী নির্বাচনে জনগণ কিন্তু তাদের মুখ ফুরিয়ে নিতে পারে। সুতরাং এবারে নির্বাচন হচ্ছে গিয়ে বাংলাদেশের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মধ্যে দিয়ে হয়তোবা ক্ষমতার পালাবদল হবে, কিন্তু এই ক্ষমতার পালাবদল কতদিন পর্যন্ত আপনাকে ক্ষমতা রাখবে সেটি কিন্তু জনগণ কিন্তু অত্যন্ত সোচ্চার অবস্থায় রয়েছে।